এরকম পরিস্থিতিতে কি করে লোকটা ফেলে চলে গেল তাকে? মন জানে সর্বদা কঠিন পরিস্থিতি থেকে আগলে রাখার জন্য তার রওনক ভাই আছে। রাস্তার দুধারে লম্বা লম্বা গাছগুলো তীব্র বাতাসের তোড়ে হেলে পড়তে চাইছে। ভয়ে শরীর কাঁটা দিয়ে উঠল কুহুর। চিৎকার করে রওনককে ডাকল সে। কিছুতে দৃষ্টি থমকে গেল। শুভ্র পাঞ্জাবি পরিহিত রওনক ভাই হাসি মুখে এগিয়ে আসে। অত্যল্পকালে সব ভয় কেটে গেল কুহুর। স্বস্তির শ্বাস ফেলল। জোর গলায় বলে উঠল রওনক, নির্বোধ মেয়ে, এত ভয় পাওয়ার কি আছে? একজন তোমায় নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। নিজে মরে যাবে তবুও তোমার গায়ে একটুখানি আঁচড় পড়তে দিবে না। পুরো কথা শেষ করতে পারল না রওনক। বিশাল এক গাড়ি এসে পিষে দিল তাকে। চোখের পলকেই হয়ে গেল যেন। গলা ফাটিয়ে চিৎকার করে উঠল কুহু। শরীর অসাড় হয়ে এলো সম্পূর্ণ। মাথা বেগতিক ঘুরতে লাগলো। এই ফাঁকা রাস্তায় দস্যু গাড়িটা কোথা থেকে আসলো হঠাৎ? বাকি কিছু ভাবতে পারল না কুহু। লুটিয়ে পড়ল ভেজা রাস্তায়। আচমকা চোখ মেলে তাকালো কুহু। আবছা আলোয় কাউকে দেখলো ঝুঁকে আছে তার মুখের কাছে। চিনতে এক সেকেন্ডেও দেরি হলো না কুহুর। সে অবস্থায় চাপড়ে ধরল রওনককে। ঘন ঘন শ্বাস ফেলে কাঁপা স্বরে বলল, আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারেন না আপনি। হারাতে পারবো না আমি কখনো আপনাকে। কুহু অস্তিত্বহীন আপনি ছাড়া। মরে যাব, বিশ্বাস করুন, আমি মরে যাব। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল কুহু। রওনক বুঝতে পারল এই ভর সন্ধ্যায় মেয়েটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে। তবে স্বপ্নে যে রওনকও ছিল এটা বুঝতে বাকি নেই। আনমনে ঠোঁটের কোণে কিঞ্চি ঈষৎ হাসি ফুটল রওনকের। সারাক্ষণ তবে কুহুর মস্তিষ্কে তারই বিচরণ চলে, যার দরুন স্বপ্নেও দেখেছে মেয়েটা। ফোনের ফ্ল্যাশ অন করে কুহুর মুখের কাছে ধরল রওনক। চোখ মুখ কুঁচকে নিয়ে উঠে বসল কুহু। রওনকের শক্তপোক্ত শরীরে হাত বুলিয়ে নিয়ে পুনরায় বলল কুহু। আপনি ঠিক আছেন রনক ভাই? কুহুর বিচলিত চোখে মুখে স্থির দৃষ্টি রওনকের। বাস্তব জগতে ফিরেও মেয়েটা পাগলের মতো জিজ্ঞেস করে যাচ্ছে। স্বপ্নটা মনে কতখানি দাগ ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। কুহুর মাথায় আলতো হাত বলল, তুমি স্বপ্ন দেখছো কুহু? এই অসময় কেউ ঘুমায়? এখনো গায়ে কালকের জামা, তার মানে গোসল খাওয়া রেখে ঘুমে ডুবেছিলে? কতটুকু বলতে বলতে উঠে গিয়ে লাইট জ্বালিয়ে দিল রওনক। ফের কুহুর সামনে এসে বসলো রওনক। হতভম্বের মতো বসে আছে কুহু। তার মানে এটা ভয়ানক স্বপ্ন ছিল? ফোলা চোখে রওনকের দিকে তাকিয়ে বলল, দুপুরে তো ঘুম পেয়েছিল জানেন, আপনাকে নিয়ে কত ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। ভেবেছি বোধহয় হারিয়েই ফেলেছি আমি আপনাকে। কতটুকু শেষ করতেই কুহুর খেয়াল হলো ওড়না ছাড়া রওনকের সামনে বসে আছে সে। অথচ এতক্ষণ সেটা খেয়ালই করেনি। দ্রুত পাশ থেকে হাতড়ে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নিল কুহু। বার কয়েক চোখের পাতা জাপটে নিয়ে নেমে গেল খাট থেকে। রওনক এতক্ষণ যাবৎ কুহুর কাণ্ড দেখছিল নিশ্চুপ। মেয়েটার আচরণেই প্রকাশ পাচ্ছে রওনককে এখন অবধি মন থেকে স্বামী হিসেবে মানতে পারেনি। ওয়াশরুমে যাওয়ার জন্য বেরিয়ে গেল কুহু। পেছন পেছন রওনকও গেল। কুহু দরজা আটকাতে গেলেই বাত সেধে বলল, হতে পারে স্বপ্নটা কোনো ইঙ্গিত ছিল তোমার জন্য। অবচেতন মন কি চায় ভেবে দেখো, নির্বোধ ফুল। রওনকের পেছনে তাকিয়ে বলল কুহু। সরুন এখান থেকে, মা নয়তো ভাবি এসে পড়বে। আসবে না, বাইরে বেরিয়েছে তারা। আমি যখন এসেছি তখনই। আপনি কখন এসেছেন? বাহ, এতক্ষণে আমাকে খেয়াল হলো? তবে ঘন্টাখানেক হবে। কিছুক্ষণ চুপ থেকে বলল কুহু। আমি ঘুমিয়েছিলাম মনে হয়, ডাকলেন না কেন? তপ্ত শ্বাস ফেলে বলল রওনক। ঘুমন্ত মায়াপরীকে জাগাতে ইচ্ছে হচ্ছিল না, চুপচাপ দেখছিলাম। খানিকক্ষণ আগে বুঝতে পারলাম এই দেখাটুকু আমার জন্য নিষিদ্ধ, তাই নিজেকে অমনভাবে ঢেকে নিয়েছিলে। তা এখন আমার শাস্তি হচ্ছে চোখ দুটো উপড়ে ফেলা, যেন অবাধ্য দৃষ্টি তোমার দিকে আর না যায়। রওনকের কথার কোনোরূপ উত্তর দিতে পারল না কুহু। তার এই জামার গলাটা খুব বড়। রওনক এতটা কাছে বসে থাকায় জড়তা কাজ করছিল। দু পা এগিয়ে ওয়াশরুমে ঢুকে গেল রওনক। শাওয়ার অন করে দিল। এইরূপ ঘটনায় চমকে গেল কুহু। এই সন্ধ্যায় গোসল করার কোনো ইচ্ছে ছিল না তার। কিন্তু এই রওনক ভাই পাগলের মতো ভিজছে কেন? মুহূর্তেই সম্পূর্ণ ভিজে গেল কুহু সমেত রওনক। চোখ তুলে তাকিয়ে আছে কুহু। ফিসফিস করে বলল রওনক। দহন নেবাচ্ছি, হৃদয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। কিছুটা বিরক্ত হয়ে বলল কুহু। এটা কি রকম পাগলামো? বিকালে শাওয়ার না নিয়েই এখানে চলে এসেছি। এসে দেখি তুমিও শাওয়ার নাওনি। এই সুযোগে দুজনেই ভিজে গেলাম। আপনাকে কে বলেছে শাওয়ার ছাড়াই চলে আসতে? আমি এসেছিলাম তোমাকে নিয়ে যেতে। আচমকা কুহুর মাথায় বাজ পড়ল। বদের হাড্ডিটা তবে এই জন্য এই সন্ধ্যায় চলে এসেছে।
কুহুর সুখ আর সহ্যই হয় না। চোখ মুখ কুঁচকে বলল কুহু। এহ, আসছে নিতে, আমি গেলে তো। না যেতে চাইলে কোলে তুলে নিয়ে যেতে আমার কোনো আপত্তি বা সংকোচবোধ নেই। তা থাকবে কেন? আপনি তো নির্লজ্জ একটা বেশরম পুরুষ। তাড়াতাড়ি শাওয়ার শেষ করে বের হন তো, আমি যাব না। আমার জিনিস আমি অন্যের বাড়ি ফেলে কেন যাব? এ তো মহা মুশকিল। এটা আমার বাড়ি, আর আপনি যে অপরাধ করেছেন তার শাস্তি তো পাবেনই আপনি। বুড়ো কুঁচকে বলল রওনক। কি অপরাধ? বার কয়েক চোখের পাতা ঝাপটে দৃষ্টি নিচু করে মিনমিনে আওয়াজ তুলে বলল কুহু। ওই যে কালকে মিষ্টি খাওয়ালেন, আমি কি ওভাবে খেতে চেয়েছিলাম? এটা আপনার ভুল আর অপরাধ ছিল। এই জন্য আমি 1 সপ্তাহের আগে আপনার বাড়ি যাচ্ছি না। কথাটা বলে দিব্যি মনে রেখেছে মেয়েটা। কথাটা তবে দিব্যি মনে রেখেছে মেয়েটা। অথচ রওনক ভেবেছিল কালকের কথা সম্পূর্ণ ভুলে গেছে কুহু। সুযোগের সদ্ব্যবহার করতে ভালোই জানে দেখা যাচ্ছে। চোখ ছোট ছোট করে কুহুর ভেজা মুখে তাকিয়ে আছে রওনক। চিকন নাকের ডগা বেয়ে পানির স্রোত নামছে অবলীলায়। ভিড় জমাতে চাচ্ছে পাতলা অধর যুগলে। গালে লেপ্টে আছে চুল। জলের তাণ্ডবে চোখ বারংবার বুজে আসতে চাইছে। অদ্ভুত এক মোহ নিয়ে খুঁটিয়ে দেখছে রওনক। ঠিক যেন বর্ষার প্রথম কদম ফুটেছে, যার স্নিগ্ধতা ছড়িয়েছে রওনকের অন্তঃকরণে। অনেকটা সময় নিস্তুপ অতিবাহিত হলো। আরও খানিকটা কুহুর দিকে ঝুঁকে গেল রওনক। দ্রুত পেঁচাতে গিয়ে টাইলসের মেঝেতে পা পিছলে গেল কুহুর। টাল সামলাতে পারল না সে। পড়ে যাওয়ার আগ মুহূর্তে স্বীয় বলিষ্ঠ হাতে সামলে নিল রওনক। চোখ মুখ খিচিয়ে নিয়েছিল কুহু। কোটি দেশে শক্তপোক্ত স্পর্শ পেতে মুহূর্তেই চোখ মেলে তাকালো। সম্মুখে থাকা পুরুষের ভেজা শার্ট খামচে ধরে আছে সে। শুভ্র রঙা ভেজা শার্টে চওড়া বক্ষস্থল সুস্পষ্ট রওনকের। কুহুর মুখের ওপর খানিকটা ঝুঁকে থাকার দরুন রওনকের থুতনি চুয়ে জল পড়ছে কুহুর মুখায়বে। ঠোঁটের কোণে অদ্ভুত রহস্যময় এক হাসি। এক ঝটকায় কুহুকে দাঁড় করিয়ে দিল রওনক। চারিদিকে পানির শব্দ বন্ধ। ওয়াশরুমে তরঙ্গের মতো বাজছে। কুহু বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই হাত চেপে ধরল রওনক। ঘাড় ঘুরিয়ে হাতের ওপর দৃষ্টিতে তাকালো কুহু। রওনকের ভেজা হাতে লেপ্টে আছে লোম। হ্যাচকা টানে কুহুকে নিজের সঙ্গে মিশিয়ে নিল রওনক। বেশ চমকে উঠল কুহু। দৃষ্টি ফেল রওনকের চোখে। কুহুর গালে লেপ্টে থাকা চুলগুচ্ছ কানের পেছনে গুজে দিল রওনক। অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো কুহু। মেঝেতে দৃষ্টি রেখে রওনককে বলল ছেড়ে দিতে। তপ্ত শ্বাস ফেলে কুহুর কানের কাছে মুখ নিয়ে বলল রওনক। প্রতিশোধ নিতে চাচ্ছ? তবে লড়াইটা সমানে সমানে হোক। যে কারণে আমাকে শাস্তি দিতে চাচ্ছ তুমিও সেই একই কাজ করতে পারো। তাহলেই তো শোধবোধ। আমিও দেখি কতখানি প্রতিবাদী তুমি। এখানে 1 সপ্তাহ থাকার তো কোনো কারণ দেখছি না। রওনকের কথায় মৃদু কেঁপে উঠল কুহু। সাংঘাতিক সব কথাবার্তা। রওনক ভাই চুমু খেয়েছে বলে তাকেও চুমু খেয়ে প্রতিশোধ নিতে হবে? কি বদমাইশি চিন্তাভাবনা! শক্তপোক্ত বুকে ধাক্কা দিয়ে সরিয়ে বেরিয়ে গেল কুহু। মুচকি হেসে উঠল রওনক। জব্দ ভালোই হয়েছে মনে হলো। রুমে আসতে কুহুর খেয়াল করলো হাঁটতে কষ্ট হচ্ছে তার। পায়ের রগে টান অনুভব হচ্ছে। বেকায়দায় পড়ে যাওয়ার সময় এমনটা হয়েছে বোধহয়। রাগে চোখ মুখ বিশ্রী রকম কুঁচকে গেল কুহুর। সব হয়েছে রওনক ভাইয়ের জন্য। একটু আধটু জ্বালিয়ে তো মন ভরে না মহাশয়ের। এই জন্য কুহুকে সারা জীবনের জন্য বন্দি করে নিয়েছে, কয়লা বানিয়ে ফেলার জন্য। কোনো মতে পা খুঁড়িয়ে এগিয়ে ওয়ার্ড্রপ থেকে জামা বের করে নিল কুহু। এগিয়ে গিয়ে দরজায় সিটকিনি লাগিয়ে দিল। পা মনে হচ্ছে অসহ্য রকম ব্যথা করছে। কোন রকম গা মুছে জামা পাল্টে নিয়ে ফ্যান ছেড়ে চুল খুলে বসলো। আকাশ সম্পূর্ণ কালো চাদরে নিজেকে মুড়ে নিয়েছে। এই রাত্রিতে ভেজার ফলে ঈষৎ শীত ভাব চলে এসেছে শরীরে। ওয়াশরুম থেকে রওনকের ডাক আসছে অনবরত। বেশ জোরালো স্বরে চেঁচাচ্ছে। কপালে আবারও রাগে সূক্ষ্ম ভাঁজ পড়ল কুহুর। এই পা নিয়ে এখন এতদূর কী করে যাবেও? ফোঁস করে দম ফেলে মেঝে থেকে ভেজা কাপড় চোপড় তুলে নিয়ে কোনো রকমে খুঁড়িয়ে ওয়াশরুম অবধি আসলো। কুহুর হাঁটাটা স্পষ্ট খেয়াল করলো রওনক। ঘরে গিয়ে আবার পড়ে গেল নাকি মেয়েটা? কুহু দরজার কাছে এসে দৃষ্টি তুলে তাকালো। শার্টের সব কয়টা বোতাম খোলা রওনকের। ভেজা লোমশ বক্ষস্থলে দৃষ্টি পড়তেই কেমন অপ্রস্তুত হলো কুহু। রওনক ভাই আসলে একটা নির্লজ্জ। দাঁত কিরমিরিয়ে বলল, এই ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? পায়ে কি হয়েছে তোমার? অকপটে প্রশ্ন রওনকের। নিজের পায়ের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল কুহু। তখন পড়ে যাওয়ার সময় মনে হয় ব্যথা পেয়েছি, হাঁটতে কষ্ট হচ্ছে। রওনকের মুখ জুড়ে চিন্তার ছাপ। ভেজা শরীরে এগিয়ে এসে কুহুর হাত থেকে
ভেজা জামাগুলো নিয়ে বাথরুমে ছুঁড়ে ফেললো। নরম গলায় বলল, আমি তো ডাকছিলাম তোয়ালে দিয়ে যাওয়ার জন্য, তুমি বললেই হতো পায়ে ব্যথা। আপনি যেভাবে ডাকছিলেন, না এসে উপায় ছিল? বাকি আর কথা বাড়ালো না রওনাক। কুহুর গলা থেকে একটানে সুতির ওড়নাটা খুলে নিল। আশ্চর্য হয়ে হতভম্ব হয়ে গেল কুহু। আচমকা শরীর কাটা কাটা করে তুলল তার। রওনাক ভাই এইরূপ কিছু করবে কল্পনাতীত ছিল। কুহু কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রওনাকের অধর জুড়ে দুষ্টু এক হাসি। কুহুর ওড়না দিয়ে নিজের চুল মুছায় ব্যস্ত সে। রনক কি শাওয়ার নিয়েছ নাকি? তোহার কথায় চমকে গেল কুহু। ঘুরে তাকাবার সাহস করল না। ভাবি আর মা কখন আসলো? সদর দরজা তো খোলাই ছিল। চোখ মুখ খিচে নিয়ে চলে যাওয়ার জন্য দ্রুত পা ফেলল সে। পায়ে টান অনুভব হতেই ধপাস করে বসে পড়ল। বিচলিত হয়ে বড় বড় পা ফেলে কুহুর সম্মুখে গিয়ে বসলো রওনাক। তোহা বুঝতে পারল না কিছুই। কুহুকে আরও 4 দফা অবাক করে দিয়ে তোহার সামনেই কোলে তুলে নিয়ে বলল রওনক। ব্যথা নিয়ে হাঁটতে গেলে কেন? তোহা অবাক হয়ে তাকিয়ে আছে। রওনকের গলায় কুহুর ওড়না দেখে মিটিমিটি হাসছে। কুহু লজ্জায় কুটি কুটি হয়ে গেল। ক্রমেই মুখ লুকালো রওনকের চওড়া বুকে। সম্ভব হলে এক্ষুনি এই রওনক ভাইকে জ্যান্ত পুঁতে দিত। এতটুকু বয়সে কখনো এরকম লজ্জাকর পরিস্থিতিতে পড়েনি কুহু। রওনক তোহার দিকে তাকিয়ে বলল, ভার্সিটি থেকে সোজা এখানে চলে এসেছি। ফ্রেশ হওয়ার পর খেয়াল হলো আমি একটা ড্রেস আনিনি। ফুয়াদ ভাইয়ের থেকে একটা ম্যানেজ করে দিন ভাবি। কুহু সেই যে ঘাপটি মেলেছে মাথা তুলবার খবর নেই। তোহা বেশ বুঝতে পারল কুহুর লাজুক অবস্থা। শব্দ করে হাসতে হাসতে চলে গেল সে। রুমে এসে খাটের ওপর কুহুকে নামিয়ে দিল রওনক। মুহূর্তে কেমন অগ্নিমূর্তি রূপ নিল কুহু। তেরে এসে রওনকের গলায় থাকা ওড়না ধরে বলল, কি করলেন এটা ভাবির সামনে? উপরওয়ালা একটুও কি লজ্জা দেয়নি আপনাকে? কি ভাবছে এখন ভাবি? ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল রওনক। আমি শিওর তোহা ভাবি আরও অনেক কিছু ভেবে নিয়েছে। অবশ্য ওসব ব্যাপার না, আমরা নবদম্পতি সেটা তো সে জানেই। জানে মানে? কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আর ওনা কেন টেনে নিলেন? কোনো পরপরস্ত নেয়নি। আমার সামনে ওভাবে থাকাটা কোনো অস্বস্তিকর কিছু না, সেটাই বোঝাতে চেয়েছি। তবুও মোটা মাথায় যদি একটু বুদ্ধির উদয় হয়। গলার ওড়না বেশ শক্ত করে টেনে ধরে বলল কুহু। মেরে ফেলবো, এক্ষুনি খুন করে ফেলবো আপনাকে। ওইটুকু চোরয়ের শক্তিতে আর যাই হোক আমার শ্বাসরোধ করতে পারবে না। একবার যদি আমি শক্তি খাটাই তাহলে কি হবে ভাবতে পারছো? কুহু যেন হালকা মিয়ে গেল। তবে রাগের তেজ একটুখানিও কমল না। পুরুষ শক্তির কাছে অবশ্যই পরাজিত হবে সে। মনে হচ্ছে রাগানো ঠিক হবে না। এই লোক কি করে ফেলে ঠিক নেই। 2 হাতে কুহুর কোমর জড়িয়ে ধরে বলল রওনক। মারছো না কেন? মেরে ফেলো, আমি হাসতে হাসতে প্রাণ দিয়ে দিব। দেখো তখন কিন্তু আবার বলো না আমি আপনাকে হারাতে পারবো না রওনক ভাই। কুহু অস্তিত্বহীন আপনি ছাড়া। দরজায় টোকা পড়ল। তোহা ডেকে উঠল। কুহুকে ছেড়ে দিয়ে দরজার কাছে গেল রওনক। হাতে টি শার্ট আর লুঙ্গি নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে তোহা। হাত বাড়িয়ে নিতে গিয়ে থমকে গেল রওনক। লুঙ্গি আগে কখনো পরা হয়নি তার। বাসায় ট্রাউজার নয়তো ট্রিকোয়াটার পরে অভ্যস্ত। কিছু বলতে গিয়েও থেমে গেল রওনক। একটা দিনেরই তো ব্যাপার, ম্যানেজ করে নেবে কোনো মতে। বাসায় আসার পর দুপুরের খাবার খায়নি রিশা। খাটের এক কোণায় পড়েছিল। মেয়ের মন খারাপটুকু বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছেন শারমিন বেগম। মায়ের মন সন্তানের কিছু হলে সবার আগে টের পায়। মাথায় হাত বুলিয়ে মেয়ের মনের অবস্থা জানতে চাইলেন। মাথা ব্যথা আর অসুস্থতার দোহাই দিল রিশা। ছোট থেকে মেয়েটা বড্ড চাপা স্বভাবের আর শান্ত। কখনো মুখ ফুটে কিছুই বলে না। পছন্দের খাবার পোশাক যাই হোক কখনো মন খুলে আবদারও করেনি। মা বাবা যেটা পছন্দ করে দিয়েছে তাতেই রাজ্যের খুশি খুঁজে নিয়েছে। এটা ভালো নাকি মন্দ গুণ বুঝতে পারলেন না শারমিন বেগম। সব কিছু চেপে রাখা অনুচিত। রিশার মুখ থেকে কোনো কথায় বের করতে না পেরে উঠে চলে গেলেন শারমিন বেগম। ঘড়িতে রাত 8টা। মনটা প্রচণ্ড খারাপ লাগছে রিশার। উঠে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে মাকে বলে গেল ফুচকা খেতে বেরিয়েছে। অগো তার কিছু বললেন না শারমিন বেগম। ফার্মেসির দোকানে দাঁড়িয়ে আছে রিশা। তার বন্ধুর বাবার ফার্মেসি। এখান থেকে সহজেই ঘুমের ওষুধ কিনে নিতে পারবে সে। বাকি কাস্টমার বিদায় হতেই হাসি মুখে রিশার সামনে এসে দাঁড়ালো আরিয়ান। এখান থেকে প্রয়োজনীয় সব মেডিসিন নিয়ে যায় রিশার বাবা। একটুখানি হাসি ফিরিয়ে দিয়ে 1 পাতা ঘুমের ট্যাবলেট চাইল রিশা। আরিয়ান খুব ভালো করে জানে কোন ওষুধটা রিশার বাবা খায়। সেটাই দিয়ে দিল সে। ছোট্ট একটা হাসি ফিরিয়ে দিয়ে টাকা দিয়ে চলে আসলো রিশা। রাস্তার ফুটপাত ধরে আনমনে হাঁটতে লাগলো।
বারংবার চোখে ভেসে উঠছে আশফিক ভাই আর ওই বিদেশিনীর মুখটা। যতবার মানসপটে ভেসে উঠছে ততবার অন্তঃকরণে রক্তক্ষরণ বইয়ে দিচ্ছে। এইটুকু ভোলার জন্য আজকে এক গাদা ঘুমের ওষুধ গিলতে হবে রেশার। এই মুহূর্তে মরে গেলেও মনে হচ্ছে যন্ত্রণা কম হতো। যেটা আমাদের ভাগ্যে নেই কেন সেটার জন্য মন পুড়বে? বিধাতা কেন মন নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেননি মানুষকে? তাহলেই তো কষ্ট থাকতো না কোনো। আইরিশ, পুরুষসুলভ কণ্ঠস্বর পেয়ে ভাবনার ঘোর কাটল রিশার। পাশে তাকাতে দেখলো হাসি মুখে দাঁড়িয়ে আছে রাতিম ভাই। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো রিশা। ততক্ষণে হাসি মুখে এগিয়ে আসলো রাতিম। আজকে তো দেখলাম হাত ভর্তি কেনাকাটা করে বাড়ি ফিরলে। আরও কিছু বাকি আছে নাকি এই রাতে বের হলে? রাতিমের কথা ঠিক কী জবাব দেবে বুঝতে পারছে না রিশা। অপ্রতিভ হয়ে কোনো রকমে বলল, বাবার জন্য ওষুধ কিনতে বেরিয়েছে সে। রাতিম খানিকটা ভাবুক ভঙ্গিতে রিশার পর্যবেক্ষণ করলো। কোথাও একটা মনে হলো রিশা তাকে মিথ্যে বলেছে। চাপা কিছু একটা লুকিয়ে আছে তার মধ্যে। নিয়ন বাতির হলদে আলোয় রিশার মলিন মুখখানা সুস্পষ্ট দেখতে পেল রাতিম। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। কেন জানি মনে হলো মেয়েটা কেঁদেছে, ভীষণ মন খারাপ তার। কিন্তু কারণ কি? চট করে রাতিম বলল, আমার মনটা আজ খুব খারাপ আইরিশ। হাইওয়েতে সাইডে একটু হাঁটবো, তুমি কি আমার সঙ্গ দিবে? দৃষ্টি তুলে রাতিমের চোখের দিকে তাকালো রিশা। যাওয়ার ইচ্ছে না থাকলেও মুখে সেটা উচ্চারণ করতে পারলেন না। মন খারাপ ঠিক কতটা অস্থির করে তোলে সেটা রিশার চেয়ে ভালো কেউ জানে না। তার একটুখানি সঙ্গ পেয়ে একটা ছেলের মন ভালো হলে ক্ষতি কি? মাথা কাত করে সায় জানালো সে। মুখে হাসি ফুটল রাতিমের। এক দৌড়ে টং দোকানে ছুট লাগালো সে। 2 কাপ চা অর্ডার করলো। সেদিকে তাকিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল রিশা। সে তো ঠিকই অন্যের মন খারাপের সঙ্গী হতে রাজি হলো। তার মন খারাপের সঙ্গ দেবে কে? রাতিম কয়েক হাত দূরেই দাঁড়িয়ে আছে, দৃষ্টি রিশার ওপর। এই রাস্তা দিয়ে প্রায়শই যাতায়াত করে রাতিম। রিশার ব্যালকনির সামনে দাঁড়িয়ে থাকে কোনো দিন, তবে দেখা মেলে না কখনো। খানিকক্ষণ আগে এই টং দোকানে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল সে। কাকতালীয়ভাবে রিশার সঙ্গে কেমন দেখা হয়ে গেল। এ যে মেঘ না চাইতে বৃষ্টি। এ তো মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতন অবস্থা। গরম ধোয়া ওঠা চা হাতে রিশার সামনে আসলো রাতিম। বাড়িয়ে ধরলো 1 টাইম কাপ। হাতে তুলে নিয়ে হাঁটা ধরলো রিশা। ভেবেছিল বাড়ি গিয়ে কোনো রকম ঘুমের ওষুধ গিলে শুয়ে পড়বে, অথচ এখানে এসে এখন চা খাচ্ছে। চারিদিকে বেশ কোলাহল। ফুটপাত ধরে হাঁটছে অগণিত লোক। ব্যস্ত শহরের পাশাপাশি হেঁটে চলেছে দুজন যুগল। একজনের ভেতর পাহাড়সম প্রেম, অপরজনের ভেতর কেবল কষ্ট আর হাহাকার। বেশ অনেকক্ষণ নীরবতায় কাটলো। ভিড় ছাড়িয়ে হাইওয়ের রাস্তায় চলে এসেছে দুজন। পাশ ফিরে তাকিয়ে বলল রিশা। তো আপনার মন খারাপ কেন রাতিম ভাই? চা শেষ হতেই কাপটা ছুঁড়ে ফেললো রাতিম। 2 হাত পকেটে পুরে নিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল, আসলে মনের উপর আমাদের হাত থাকে না। হুট করে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ বুঝতে পারছি না। মানব জীবন বড়ই অদ্ভুত। প্রত্যুত্তরে কোনো জবাব দিল না রিশা। কারণহীন মন খারাপ সম্পর্কে তার কোনো ধারণা নেই। মনে হচ্ছে এখানে অহেতুক সময় নষ্ট না করে বাড়ি চলে যাওয়াই ভালো। আমার কেন জানি মনে হচ্ছে তোমার মন খুব খারাপ আইরিশ। সেটা আমার মতো হুটহাট করা মন খারাপ নয়, অনেক দিনের। রাতিমের কথায় চমকে উঠল রিশা। মুখের আদলে কি কিছু ভেসে উঠল নাকি? যথেষ্ট স্বাভাবিক হয়ে বলল, সম্পূর্ণ ঠিক আছে সে। কথাটা বিশ্বাস হলো না রাতিমের, উল্টো সন্দেহ বাড়ল। আচমকায় কেমন অপ্রতিভ হয়েও গেল রিশা। এই পর্যন্ত রিশার সম্পর্কে যতটুকু জানে, খুবই শান্ত স্বভাবের মেয়ে। দূরে দূরে থাকলেও রিশার সমস্ত খবর রেখেছে রাতিম। এখন জোরালোভাবে রিশার মন খারাপটুকু জিজ্ঞেস করতে পারছে না, সে অধিকারটুকু নেই। আচমকায় ভেতর মরিয়া হয়ে উঠল রাতিমের। কৌশল খাটালো সে। একটা কথা কি জানো আইরিশ, মন খারাপ যত নিজের মাঝে চেপে রাখা হয় ততই সেটা ভয়ঙ্কর রূপ নেয় আর একসময় ডিপ্রেশনে পরিণত হয়। এই যে আমাকে দেখো, যখন একটু মন খারাপ হয় আমি তখনই মন ভালো করার উপায় খুঁজতে থাকি। কিসে আমার আনন্দ, শান্তি খোঁজার চেষ্টা করি। এই যে একটু আগে মন খারাপ ছিল, এখন খোলা আকাশের নিচে হারছি, সঙ্গে তোমায় পেলাম সঙ্গী হিসেবে। দেখো আর একটু মন খারাপ নেই আমার। তেমনি তুমি চাইলে আমাকে মন খারাপের কারণটা শেয়ার করতে পারো। আমি আরেকটা দারুণ পরিচয় আছে, মন ভালো করার দেবার স্পেশালিস্ট। একবার শুধু মন খারাপের কারণটুকু বলো, আমি মন ভালো করার উপায় বলে দিচ্ছি মেয়ে। কথাটুকু বলেই শার্টের কলার ঝাঁকিয়ে একটুখানি ভাব নিল রাতিম। দৃশ্যটা দেখে কেন জানি হেসে ফেলল রিশা। রাতিম ভাইয়ের এই রূপ তার কাছে নব্য। লোকটার কথায় যুক্তি আছে ঠিক, তবে কিছু সমস্যার সমাধান সহজে হয় না। হঠাৎই ক্ষণিকের হাসি মিলিয়ে গেল রিশার।
তপ্ত শ্বাস ফেলে দূরে চলন্ত গাড়ির দিকে তাকিয়ে বলল সে। মাঝে মধ্যে এমন কিছুর জন্য আমাদের মন খারাপ হয় যেটা কখনো পাওয়া সম্ভব না, কল্পনাও করা যায় না। সেই জিনিসটা ছাড়া বেঁচে থাকা অর্থহীন মনে হয়, যার কোনো বিকল্প হয় না। তখন কি ভাবে মন ভালো করার উপায় খুঁজি। রাতিম আশ্চর্য হয়ে গেল। যে ভয়টা পেয়েছিল তাই হলো। রিশার মনে চলে এসেছে কেউ। হঠাৎই ভেতরে অশান্ত হয়ে উঠল তার। ভালোবাসলেও সেটা কখনো প্রকাশ করতে পারেনি রাতিম। বন্ধুত্বের সম্পর্ক মাঝে দেওয়াল হয়েছিল। অপেক্ষায় ছিল রাতিম। সোজা রিশার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। সম্মুখে থাকা মেয়েটাকে নিয়ে মনে কত শত স্বপ্ন বুনেছে সে। কি সেটা জানে? এই মুহূর্তে রাতিমের ঠিক কতখানি কষ্ট হচ্ছে সেটা কি উপাধি করতে পারছে আইরিশ? মাথায় বিন্দু বিন্দু ঘাম জমলো রাতিমের। কাপা স্বরে কোনোরকম বলল, আমি যদি ভুল না হই তুমি ব্যক্তিগত জীবনকে ইঙ্গিত করছো, মানে কাউকে ভালোবাসো তুমি? চমকে উঠল রিশা। আনমনা হয়ে এইরকম কথা বলে ফেলা মোটেও উচিত হয়নি তার। রাতিম হচ্ছে রওনক ভাইয়ের বন্ধু, এত কথা বলা শোভা পায় না। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে কাপটা ছুঁড়ে ফেলল রিশা। পরক্ষণে বাড়িতে যাওয়ার জন্য তাড়া দিল। গম্ভীর স্বরে বলল রাতিম, তোমার যদি মনে হয় আমাকে কিছু বললে সেটা রৌনকের কান অব্দি পৌঁছে যাবে, তাহলে তুমি খুব বোকা মেয়ে। যাকে পাওনি বলে জীবন অর্থহীন মনে হচ্ছে, একবার ভাবো তার কাছে তোমার মূল্য ঠিক কতখানি। কেন নিজেকে তুচ্ছ করে ভাবছো? সবকিছুর অবশ্যই বিকল্প হয়। হতে পারে কেউ তোমাকে অবহেলা করছে, আবার সেই তোমাকেই অন্য কেউ মন প্রাণ উজাড় করে ভালোবাসছে। জীবন কারোর জন্য থেমে থাকে না মেয়ে। ভালো থাকা, খুশি আর আনন্দের পথে নিজেকেই খুঁজে নিতে হয়। যে তোমাকে মূল্য দিবে অবশ্যই সেখানে সব পাবে তুমি, শুধু মনের চোখ দিয়ে খুঁজতে হয়। নিশ্চুপ হয়ে রাতিমের কথা শুনল রিশা। স্কুল কলেজে পড়াকালীন কত শত ছেলের প্রেম নিবেদন পেয়েছে, কোথাও তো মন বসেনি। অবাধ্য বেয়ারা মনটা কৈশোর থেকে একজনের জন্যই গুমড়ে মরছে, যার কাছে রিশার ভালোবাসার কোনো মূল্যই নেই। রিশার আধার মুখে তাকিয়ে বলল রাতিম, প্রশ্নের উত্তরটা পেলাম না। তুমি কি কাউকে ভালোবাসো আইরিশ? আমাকে নির্দ্বিধায় বলতে পারো, হতে পারে এতে তোমার লাভই হবে। রিশা নিশ্চুপ দাঁড়িয়ে আছে। রাতিম দীর্ঘশ্বাসে চাতকের মতো তাকিয়ে আছে। বুকে প্রলয়ঙ্কারী ঝড় বইছে। কি উত্তর দেবে আইরিশ? মস্তিষ্ক এলোমেলো লাগছে রিশার। ভাবনাগুলো তাল কেটে গেল। অস্বস্তি এক ভাব জেগে বসলো তনুময় জুড়ে। প্রলম্বিত শ্বাস নিয়ে চোখ বুজে বলল সে, না, কাউকে ভালোবাসি না আমি। এই প্রথম বোধহয় লুঙ্গি পরা অবস্থায় রওনক ভাইকে দেখল কুহু। হাসি চেপে রাখতে হিমশিম খেতে হচ্ছে তাকে। সামলিয়েছে দারুণভাবে। আর চোখে কুহুকে খেয়াল করছিল রওনক। মেয়েটা দিব্যি মজা নিচ্ছে, এক্ষুনি খুশি বের করে দেবে। খানিক কেশে গলা পরিষ্কার করে বলল রওনক, আজকে তো তোমার পায়ে ব্যথা, খাটেই ঘুমাতে হবে। আমার কিন্তু মেঝেতে শুয়ে অভ্যাস নেই একদম। এখন তো দুশ্চিন্তা হচ্ছে রাতে তোমাকে সামলাবো নাকি এই লুঙ্গি। রওনকের কথা শুনে মুখ চুপসে গেল কুহুর। মিটিমিটি হাসতেই রওনক আমতা আমতা করে বলল কুহু, আমি মায়ের রুমে ঘুমাবো আজকে। এমনিতেও আজকে আপনার প্রাইভেসির প্রয়োজন আছে। এই পা নিয়ে হেঁটে যেতে পারবে? সেই তো আমাকেই কোলে তুলে নিয়ে যেতে হবে। তুমিই আমাকে নির্লজ্জ বানিয়ে ছাড়ছো, আবার উল্টো আমাকেই রাগ দেখাচ্ছ। আমার কোনো ইচ্ছে ছিল না ওসব আটার বস্তা তোলার। রওনকের এই খোঁচানো কথা ভালো লাগে না কুহুর। বরাবরের মতো রাগ ধরায়। পায়ের অবস্থা বেগতিক না হলে এক্ষুনি এখান থেকে চলে যেত। তোহা খানিকক্ষণ আগে হরব্যাগ দিয়ে গেছে। পায়ের অবস্থা খুবই নাজুক, গোড়ালি ফুলে গেছে একদম। কেমন এক চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। তোহা আসলো রাতের খাবারের জন্য ডাকতে। ফুয়াদ অপেক্ষা করছে রওনকের জন্য। কুহুর খাবারটা হাতের করে রুমে নিয়ে আসলো তোহা। অগত্যা আর কিছু বলল না রওনক। ডাইনিংয়ে চলে গেল। হাত ধুয়ে এসে কুহুর মুখোমুখি বসে ভাত মাখাতে লাগলো তোহা। একটুও খেতে ইচ্ছে করছে না কুহুর। মাথায় বড্ড ভার হয়ে আছে, চোখও জ্বালা করছে। রাগ দেখিয়ে জোরপূর্বক কয়েক লকমা ভাত খাইয়ে দিল তোহা। বারণ করতে পারেনি কুহু। পায়ে কি করে ব্যথা পেল জিজ্ঞেস করলো তোহা। আচমকা খাওয়ার মাঝে কেসে উঠল কুহু। মাথার তালু জ্বলে উঠল। গুছিয়ে মিথ্যা বলতে অভ্যস্ত নয় কুহু। কাশি লাগাতার হতে লাগলো। পাশ থেকে পানির গ্লাস এগিয়ে দিল তোহা। মেয়েটা চলাফেরা বড্ড অগোছালো, এই জন্যই এমন ব্যথা পেয়ে বসে আছে। কুহুর কাশির শব্দে ছুটে আসলো রওনক। কেমন বিচলিত লাগছে তাকে। তোহা হতবাক হয়ে তাকিয়ে আছে। এগিয়ে এসে বাঁ হাত কুহুর মাথায় বুলিয়ে দিচ্ছে রওনক। তোহা বিস্ময়ে কথা বলতে পারল না। তাকিয়ে রইল রওনকের এঁটো হাতে। একটা ছেলে ঠিক কতখানি ভালোবাসলে তার আচরণ সেটা প্রকাশ পায়।
তোহার সামনে রৌনকের আচরণ কিছুটা লজ্জায় ফেলে দিল কুহুকে। খুক খুক করে আরও কয়েকবার কাশলো সে। আমি তো এখানে আছি রৌনক, খাবার রেখে চলে আসতে হবে তোমাকে। তুমি বুঝি খেয়াল রাখতে পারবা না, নাকি ভরসা করো না, কোনটা? যাও, খাবার শেষ করে এসো। শান্ত গলায় কেবল বলল রৌনক। খাওয়া শেষ। পাল্টা আর কিছু বলল না তোহা। এটো বাসন কোসন নিয়ে চলে গেল। হাত ধুয়ে এগিয়ে আসলো রৌনক। কুহুর সর্বমুখে যেন রক্ত জমে আছে। বিষম ভালোই খেয়েছে। হুট করে কুহুর পায়ের দিকে দৃষ্টি থমকে গেল রৌনকের। অনেকটা ফুলে গেছে, রগ ভেসে আছে, অথচ এতক্ষণ সে খেয়ালই করেনি। আলতো হাতে পায়ে স্পর্শ করতেই মৃদু আর্তনাদ করে উঠল কুহু। ব্যথাটা মনে হচ্ছে অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। কুহুর দিকে তাকিয়ে শুধালো রৌনক। ব্যথা করছে বেশি? এতখানি ফুলে গেছে, নির্বোধের মতো চুপ করে বসে আছো কেন? রোবট তুমি? কিছুটা রেগে এই কথাগুলো বলল রৌনক। ব্যথার কারণে কিছু বলতে পারল না কুহু। ধীরে ধীরে পুরো পায়ে ছড়িয়ে যাচ্ছে ব্যথা। করুণ চোখে রৌনকের পানে তাকালো সে। কাল বিলম্ব না করে কুহুকে কোলে তুলে নিল রৌনক। বেরিয়ে গেল ঘর থেকে। কাপা স্বরে কোনো রকম জিজ্ঞাসা করলো কুহু কোথায় নিয়ে যাচ্ছে তাকে। কোনো রকমের জবাব দিল না রৌনক। বসার ঘরে আফসানা বেগম আর ফুহাদ বসে আছে। তুহার রুমে গেছে ছেলেকে ঘুম পাড়ানোর জন্য। আচমকা বসা থেকে দাঁড়িয়ে গেল ফুয়াদ। ঘাড় ঘুরিয়ে তাকালেন আফসানা বেগম। রওনক জানালো কুহুকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। পায়ের ব্যথা কমেনি। আফসানা বেগম বিচলিত হয়ে গেলেন। এতখানি চোট পাওয়ার কথা তো তিনি শোনেননি, যার জন্য হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়ে গেল। এগিয়ে আসতে গিয়েও থমকে গেলেন তিনি। ফুয়াদ সঙ্গে যেতে চাইলে রওনক জানালো সে একাই নিয়ে যেতে পারবে। কুহু বরফের মতো রওনকের বুকে লেগে আছে। লজ্জা, ব্যথা, অস্বস্তি মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। ইচ্ছে করছে এক্ষুনি মাটির তলায় চলে যাক। দৃষ্টি তুলে তাকাতে পারল না। পাটা একবার সেরে যাক, এর সব কিছুর হিসেব কড়াই ঘন্টায় নেবে কুহু। রুমে জ্বলছে গাঢ় সবুজ রঙা ডিম লাইট। বিছানায় শটান হয়ে শুয়ে আছে রিসা। ওপরে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। রাতিম ভাইয়ের কথাগুলো ভীষণ ভাবাচ্ছে তাকে। সত্যি তো, কেন নিজের ক্ষতি করবেও? আশফিক ভাই তো জানে না রিসার অনুভূতি। আর ক্ষণিকের এই আবেগটুকুর জন্য পরিবারের ভালোবাসা, নিজের স্বপ্নটাকে কি করে বিসর্জন দেওয়ার কথা ভাবলো সে। তবে একটা বিষয়ে রিশাদ নিশ্চিন্ত, রাতিম ভাই টের পেয়ে গেছে তার মনের অবস্থা। বাড়ি ফিরিয়ে দিয়ে যাওয়ার সময়ও বারবার বোঝাতে চেষ্টা করেছিল কেমন। এতটা দূরের হয়েও লোকটা এক নিমেষে বুঝে নিয়েছে রিশার মন খারাপটুকু। অথচ কিছু কাছের মানুষকে আমরা চিৎকার করে বলেও মনের অবস্থা বোঝাতে সক্ষম হই না। বাসায় ফিরে ঘুমের ট্যাবলেটের পাতাটা বাবার ওষুধের বাক্সে সযত্নে রেখে এসেছে রিশা। এইটুকুতে হেরে গেলে চলবে না। জীবন চলার পথ এখনও অনেকটাই বাকি। নিজের স্বপ্ন পূরণ করতে হলেও তাকে হাসি মুখে বাঁচতে হবে। পরিবারের কথা তাকে ভাবতে হবে। কিছু জিনিস নিয়তিতে থাকে না, সেটা মেনে নিতে পারলে জীবন সুন্দর। আশফিক ছিল না রিশার ভাগ্যে। সে ভালো থাকুক নিজের মানুষটা নিয়ে, এটাই চাই রিশার। কতটুকু ভাবতে ভাবতে চোখের কোনা বেয়ে জল গড়িয়ে পড়ল। চোখ বুজে প্রলম্বিত শ্বাস নিল রিশা। কখনো কখনো ভীষণ কষ্ট হলেও মনকে মানাতে হয়। রাতিম ভাইয়ের কথাগুলো যুক্তিযুক্ত ছিল, তাই হয়তো নিজেকে বোঝাবার সাহস পেয়েছে আজ। কাঁধ হয়ে শুয়ে জানালার বাইরে দৃষ্টি রাখল সে। আকাশ আজ তারায় তারায় ঝলমল হয়ে আছে। অর্ধযাত্রার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেল রিশা। মন বুঝি ঈষৎ হালকা হয়েছে। কুহুর পায়ের এক্স রে করানো হয়েছে। বেকায়দায় পা মুচকে গেলে অনেক সময় হাড় ভেঙে বা টিস্যু ছিঁড়ে গিয়ে পা ফুলে যায়। ডাক্তার জানিয়েছে কুহুর তেমন ক্ষতি হয়নি। আঘাতপ্রাপ্ত স্থানে রক্তের চলাচল বেড়ে যায়, তাই ফুলে ওঠে। সেখানে ঠান্ডা সেঁক দিলে ব্যথা দ্রুত নেমে যায়। গরম সেঁক দেওয়ার ফলে কুহুর পায়ের ব্যথা উল্টে বেড়েছে। 2 দিন বেড রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে। নার্স বেশ যত্ন নিয়ে স্ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিল কুহুর পায়ে। পুরোটা সময় রওনক খুব বিচলিত ছিল। রিপোর্টের জন্য এদিক সেদিক ছোটাছুটি করছিল। সবটাই দূর থেকে হুইল চেয়ারে বসে লক্ষ্য করছিল কুহু। নার্সরা ফিসফিস করে বলাবলি করেছিল, বউ পাগল ছেলে। কথাটা স্পষ্ট শুনেছে কুহু। কেন জানি কথাটা ভীষণ ভালো লেগেছে তার। হুইল চেয়ারে বসানোর সময়ও কুহুর পায়ের কাছে বসে রওনক বারবার জিজ্ঞেস করে যাচ্ছিল কষ্ট হচ্ছে কিনা। মাথা ঝাঁকিয়ে না বলেছে কুহু। তবুও সন্তুষ্ট হতে পারেনি লোকটা। নার্সদের সামনে বলেই বসেছে কোলে করে হাঁটতে তার কোনো সমস্যা হবে না। নার্সদের চেহারাটা তখন দেখার মতো হয়েছিল। কুহু যেন কুণ্ঠায় জড়সড় হয়ে যাচ্ছিল ক্রমেই। এতক্ষণ যাবৎ সর্বমুখ জুড়ে চিন্তার ছাপ থাকলেও এখন অনেকটা শান্ত লাগছে রওনককে। হাসি মুখে কুহুর কাছাকাছি এগিয়ে আসলো সে। এক্ষুনি বিল পরিশোধ করে চলে যাব আমরা। কথাটুকু বলে পকেটে হাত রাখতে গেল রওনক।
তক্ষুনি খেয়াল হলো লুঙ্গি পরে আছে সে। বড়সড় এক ধাক্কা খেলো যেন। এতক্ষণ মাথাতেই ছিল না এই কথা। যাক, লুঙ্গি যে এতক্ষণ অক্ষত ছিল এটাই বেশি। কুহুর দিকে তাকিয়ে বলল,